আজ রাতে ঘরের লাইটটা নিভিয়ে দিও না। অন্ধকারের ওপাশ থেকে সে তোমাকেই দেখছে। ভয়, আতঙ্ক, বিভীষিকা, এই তিনটি শব্দ আরও জোরালো হয়ে ওঠে যখন রাতের অন্ধকার নেমে আসে। কারণ কারো কারো ক্ষেত্রে রাতের অন্ধকার সবথেকে বেশি ভয়ানক হয়। এক্সপ্লেন ফিল্ম বাংলা প্রেজেন্টস লাইটস আউট। আজকে রাতটা কেমন যেন অশুভ মনে হচ্ছিল। বাইরে একটা পেঁচার ডাক শোনা গেল। নিজের ফ্যাক্টরিতে বসে কাজ করছিল পল। এমন সময় তার ছেলে মার্টিন তাকে ভিডিও কল করে এবং কল করার পর সে বলে, আজকে বাবা মায়ের শরীরটা ভালো নেই। মাকে দেখলাম একা একা রুমের মধ্যে কার সাথে যেন কথা বলছে এবং তারপরেই সে ভীত গলায় বলে, বাবা তুমি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসো, আমার কেমন যেন ভয় লাগছে। পল তার ছেলেকে বলে, তুমি অত ভয় পেও না, আমি তো আছি। কিন্তু আমরা পলের চোখে মুখে দেখতে পাই একটা আতঙ্কের ছাপ। ঠিক তখনই পলের কেবিনে তার অ্যাসিস্ট্যান্ট আসে এবং তারপর পল তাকে বলে, স্টোর রুমের দরজাটা বন্ধ করে তুমি বাড়ি চলে যাও। এবার অ্যাসিস্ট্যান্ট যখন স্টোর রুমে এসে লাইট অফ করে তখন সে তার সামনে একটা অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পায়, যার হাতের আঙ্গুলগুলো অনেক বড় বড় ছিল। সে প্রচণ্ড ভয় পেয়ে লাইটটা আবার জ্বালিয়ে দেয়। আর যখনই লাইট জ্বলে ওঠে তখন সেখানে আর কাউকে দেখা যায় না। প্রথমবার তার মনে হয় হয়তো সেটা তার মনের ভুল ছিল, এই জন্য সে আবারও লাইটটা বন্ধ করে দেয়। আর যখন সে লাইটটা বন্ধ করে তখন সে দেখতে পায় ওই ছায়াটা সেখানেই দাঁড়িয়ে রয়েছে। সে এই জিনিসটা 2-3 বার রিপিট করে এবং প্রত্যেকবার লাইটটা বন্ধ হতেই সে ছায়ামূর্তিটা দেখতে পায়। তবে শেষবার যখন সে লাইটটা বন্ধ করে তখন ছায়াটা তার অনেক কাছে চলে আসে। সে তাড়াতাড়ি লাইটটা জ্বালিয়ে দেয় এবং লাইট জ্বলার সাথে সাথে ছায়াটা আবারও অদৃশ্য হয়ে যায়। এরপর সে স্টোর রুম থেকে পালিয়ে পলের কাছে চলে আসে এবং পল তখনও তার ছেলের সাথেই কথা বলছিল। সেখানে যাওয়ার পর সে বলে, আমি স্টোর রুমে অদ্ভুত কিছু একটা দেখলাম। কিন্তু পল তার কথায় গুরুত্ব না দিয়ে তাকে বাড়ি চলে যেতে বলে। তবে সে যাওয়ার আগে পলকে বলে যায় যে আপনি আপনার খেয়াল রাখবেন এবং এই কথা বলার পর সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পল তার কেবিন থেকে বাইরে আসে। সে দেখতে পায় ফ্যাক্টরির অন্ধকার গলির মধ্যে কেউ যেন একটা বসে আছে। পল প্রথমে ভাবে সে হয়তো তার অ্যাসিস্ট্যান্ট, তাই সে তার নাম ধরে ডাকে। আর ঠিক তখনই ওই ছায়াটা উঠে দাঁড়ায় এবং তারপর পল বুঝতে পারে তার অ্যাসিস্ট্যান্ট তাকে যেটা বলেছিল সেটা আসলেই সত্যি। এমন সময় হঠাৎ করে সব লাইট বন্ধ হয়ে যায়। পল তখন সেখানে লাগানো সেন্সরের দিকে হাত বাড়ায় এবং এমনটা করার পরেই লাইট আবার জ্বলে ওঠে। কিন্তু দেখা যায় সেই ছায়াটা এখনও সেখানেই দাঁড়িয়ে রয়েছে। পল ভয় পেয়ে তার কেবিনের দিকে যেতে শুরু করে, কিন্তু সেখানে যাওয়ার সময় সে পড়ে যায়। আর যখন সে উঠে দাঁড়ায় তখন সে লক্ষ্য করে তার পায়ে কয়েকটা আঁচড়ের চিহ্ন দেখা যাচ্ছে। এবার পল দেখে সেই ছায়াটা তার একেবারে কাছে চলে এসেছে। আসলে ওই গলির মধ্যে অনেকগুলো স্পটলাইট ছিল, যার ফলে কিছু জায়গায় আলো এবং কিছু জায়গায় অন্ধকার ছিল। তবে ওই ছায়াটা সবসময় নিজেকে অন্ধকার জায়গাতেই রাখে। পল তখন বুঝতে পারে যে এই ছায়াটা আলোতে আসতে পারবে না, তাই সে যত দ্রুত সম্ভব তার নিজের কেবিনে চলে আসে এবং তার কিছুক্ষণের মধ্যেই কেবিনের লাইটগুলো বন্ধ হয়ে যায়। এরপর দেখা যায় পলের নিথর দেহটা ওই গলির মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে, যেখানে ওই প্রেতাত্মাটা পলের দুটো চোখ একেবারে বাজেভাবে উপড়ে তুলে নিয়েছে। পলের মৃত্যুর কিছুদিন পর তার ছেলে মার্টিনকে দেখা যায়, যে তার ঘরে তার বিছানাতেই বসেছিল। মার্টিন বাইরে থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়, আর যখন সে তার মায়ের ঘরের দিকে আসে সে দেখে সেখানে তার মা ছাড়া অন্য কেউ নেই। কিন্তু তার মা কারোর সাথে যেন কথা বলছে বিড়বিড় করে। তার মাকে বলতে শোনা যায়, আমরা কি তোমাকে বিরক্ত করছি? এটা শোনার পর মার্টিন একেবারে অবাক হয়ে ওঠে, কারণ সেখানে সে অন্য কাউকে দেখতে পাচ্ছিল না। মার্টিন আবার তার ঘরের দিকে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় সে যখন পেছন ঘুরে তার মায়ের রুমের দিকে তাকায় তখন সে সেখানে একটা মস্ত বড় ছায়ামূর্তি দেখতে পায়। এটা দেখার পর মার্টিন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে তার ঘরে এসে তার ঘরের দরজা একেবারে ভিতর থেকে লক করে দেয় এবং এই সময় বাইরের লাইটটা বন্ধ হয়ে যেতে দেখা যায়। এছাড়াও তার ঘরের দরজাটা কেউ যেন খোলার চেষ্টা করছে এরকমটাই দেখা যায় এবং তার বেডের পাশে যে টেবিল ল্যাম্পটা ছিল সেটা অটোমেটিক অন অফ হতে থাকে।
মার্টিন সারাটা রাত সেখানে জেগে বসে থাকে। এই জন্য পরের দিন স্কুলে গিয়ে সে ঘুমিয়ে পড়ে এবং তার টিচার মার্টিনের সৎ দিদি রেবেকাকে সেখানে ডাকে। আসলে রেবেকা আর মার্টিন দুজনেই সোফিয়ার সন্তান, কিন্তু তাদের মা সোফিয়া দুটো বিয়ে করেছিল। তবে দুর্ভাগ্যবশত তার দুজন হাজবেন্ডই মারা যায়। টিচার রেবেকাকে বলে, তোমার ভাই স্কুলে এসে ঘুমিয়ে পড়েছে এবং সে এই জিনিসটা বারবার রিপিট করছে, ওর কি কোনো সমস্যা রয়েছে? মার্টিনের দিদি বলে সে তার মায়ের সাথে থাকে না, তার মায়ের ডিপ্রেশনের সমস্যা রয়েছে, তাই তার চিকিৎসা চলছে। আসলে রেবেকা কয়েক বছর আগেই তার মায়ের বাড়ি ছেড়ে চলে গেছিল। এরপর রেবেকা তার ছোট ভাই মার্টিনকে তার মায়ের বাড়িতে নিয়ে আসে, কিন্তু মার্টিন আর এই বাড়িতে থাকতে চায় না। সে তার দিদির রেবেকার বাড়িতে থাকতে চায়। তবে রেবেকার বয়ফ্রেন্ড চায় না সে তাদের সাথে থাকুক। কারণটা তো বুঝতেই পারছো, মানে হ্যাঁ, যেটা ভাবছো সেটাই। তো যাই হোক, তাই রেবেকা মার্টিনকে তার মায়ের কাছে নিয়ে যায়। তখন রেবেকা মার্টিনকে জিজ্ঞেস করে, আচ্ছা, মা কি একাই কারোর সাথে কথা বলে? মার্টিন এর উত্তরে বলে, হ্যাঁ, মা যার সাথে কথা বলে তার নাম হলো ডায়ানা। রেবেকা তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি তাকে কখনো দেখেছো? তাদের দুইজনের এই সমস্ত কথার মাঝখানে পর্দার আড়াল থেকে কেউ যেন তাদের উপর নজর রাখছিল। এরপর রেবেকা ঠিক করে যে মার্টিনকে তাদের সাথে নিয়ে যাবে সে। মার্টিন তার ঘরের মধ্যে গিয়ে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে সে যখন তার রুমের বাইরে বেরোচ্ছিল, সে দেখে তার মায়ের ঘরের দরজাটা হালকা খোলা রয়েছে। ঘরের ভিতরে কি করছে তার মা সেটা দেখার জন্য সে ওই ফাঁক দিয়ে একটু উঁকি মেরে দেখার চেষ্টা করে, কিন্তু তখনই ভিতর থেকে কেউ একজন দরজাটা বন্ধ করে দেয় এবং দরজার পেছনে একটা মস্ত বড় ছায়ামূর্তি দেখা যায়। সে চাইছিল না তার আর সোফিয়ার মাঝখানে অন্য কেউ আসুক। এরপর রেবেকা মার্টিনকে তার বাড়িতে নিয়ে চলে আসে। রাত্রে হঠাৎই তার ঘুম ভেঙে যায়। সে দেখে মার্টিন তার পাশে ঘুমিয়ে নেই। ঘরের আবছা আলোতে দরজার সামনে সে কাউকে বসে থাকতে দেখে। রেবেকা ভাবে যে তার ভাই মার্টিন সেখানে বসে রয়েছে, তাই সে বলে, মার্টিন, তুমি ওখানে কি করছো? কিন্তু রেবেকার প্রশ্নের কোনো উত্তর সে দেয় না। রেবেকা তখন ঘরের লাইটটা জ্বালাতে চায়, কিন্তু লাইটটা কিছুতেই জ্বলছিল না। এই জন্য সে তখন বেডের পাশে থাকা টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেয়, কিন্তু টেবিল ল্যাম্পটাও অটোমেটিক জ্বলছিল আর বন্ধ হচ্ছিল, জ্বলছিল আর বন্ধ হচ্ছিল। তবে অদ্ভুত বিষয় হলো, যখনই লাইটটা জ্বলছিল তখনই সেখানে কাউকে দেখা যাচ্ছিল না, কিন্তু যখনই লাইটটা বন্ধ হচ্ছিল সেই ছায়াটাকে ওখানেই সে দেখতে পাচ্ছিল এবং ওই ছায়াটা হঠাৎ করে তার উপর হামলা করে দেয়। কিন্তু ওই ছায়াটা তার কাছে পৌঁছানোর আগেই লাইটটা অটোমেটিকলি জ্বলে ওঠে। রেবেকা বুঝতে পারে যে এই ছায়াটা আলোর মধ্যে থাকলে তাকে কিছুই করতে পারবে না, তাই সে জলদি ঘরের বাইরে দৌড়ে এসে মেন সুইচটা অন করে দেয়, যার ফলে ওই ছায়াটা পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। রেবেকা প্রচণ্ড ভয় পেয়ে ওঠে। তারপর সে ওয়াশরুমে গিয়ে দেখে একটা টর্চ লাইট হাতে করে নিয়ে মার্টিন বাথটবের মধ্যে ঘুমাচ্ছে। সে বুঝতে পারে যে এই সমস্ত কিছুর মধ্যে নিশ্চয়ই কোনো বড় একটা রহস্য লুকিয়ে রয়েছে। পরের দিন সকালে সেখানে তাদের টিচার আসে এবং সে বলে, তুমি মার্টিনকে তোমাদের কাছে রাখতে পারবে না, কারণ মার্টিন যেহেতু ছোট তাই সে তার মায়ের কাছেই একমাত্র থাকতে পারবে। তোমার মা এই বিষয়ে আমাদের কাছে অভিযোগ জানিয়েছে। রেবেকার ইচ্ছা না থাকার সত্ত্বেও সে মার্টিনকে যেতে দিতে বাধ্য হয়। এরপর মার্টিন চলে যাওয়ার পর রেবেকা ওই দরজার কাছে যায় যেখানে রাত্রেবেলা ওই ছায়ামূর্তিটা বসেছিল। সে তখন কার্পেটটা উঁচু করে দেখে সেখানে কোনো একটা নাম লেখা রয়েছে। নামটা ছিল ডায়ানা। তখন সে বুঝতে পারে ডায়ানা কোনো কল্পনা নয়, আসলে সে বাস্তবে একটা অতৃপ্ত অশরীরী আত্মা। তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন সে তার মায়ের সাথে থাকতো। ছোটবেলায় একদিন রেবেকা তার ড্রয়িং বুকে তার মা, বাবা এবং তার নিজের ছবি এঁকেছিল, কিন্তু হঠাৎই তার ড্রয়িং বুকটা কেউ ছিনিয়ে নিয়েছিল। এরপর রেবেকা যখন ড্রয়িং বুকটা তার হাতে পায় সেখানে তার বাবার ফটো কেটে ডায়ানার ছবি আঁকা ছিল। এর মানে ছোটবেলায় যখন সে তার মায়ের কাছে ছিল ডায়ানাও তখন তার মায়ের সাথেই থাকতো। এরপর রেবেকা তার বয়ফ্রেন্ডকে নিয়ে তার মায়ের বাড়িতে আসে, কিন্তু তার মা তখন বাড়িতে ছিল না। এমন সময় রেবেকা দেওয়ালে একটা ছবি দেখতে পায়, যেটা তার মায়ের ছোটবেলার ছবি ছিল এবং ওই ফটোতে তার মায়ের পাশে একটা মেয়ে দাঁড়িয়েছিল। মেয়েটাকে দেখতে অনেকটা অদ্ভুত রকমের। সে তার চুল দিয়ে মুখ ঢেকে একটা ছাতা মুড়ি দিয়ে ছবি তুলেছিল। ওই ছবিটা দেখার পর
রেবেকার কৌতূহল আরো বেড়ে যায়। এই জন্য তার মায়ের সমস্ত জিনিসপত্র সে এক এক করে চেক করতে শুরু করে এবং এই সমস্ত কিছু দেখার সময় সে সেখানে তার মায়ের মেডিকেল কেস হিস্ট্রি দেখতে পায়, যেগুলো দেখার পর সে জানতে পারে ছোটবেলায় তার মা মানসিক চিকিৎসার জন্য একটা মানসিক হসপিটালে ভর্তি ছিল এবং সেখানেই তার এই অদ্ভুত মেয়েটার সাথে বন্ধুত্ব হয়, যার নাম হলো ডায়ানা। ওখানে থাকা একটা টেপ রেকর্ডারে শোনা যায় যে ডায়ানা হসপিটালের সকলের সাথে খারাপ ব্যবহার করত, তাই শুধুমাত্র সোফিয়া অর্থাৎ তার মা ছাড়া তার অন্য কোনো বন্ধু ছিল না। ডায়ানার এক প্রকার একটা বিরল প্রজাতির স্কিন ডিজিজ ছিল, অর্থাৎ চামড়ার রোগ ছিল, যার কারণে সে কখনো তীব্র আলোতে আসতে পারত না। এরপর রেবেকা আরও একটা রিপোর্ট দেখে পুরোপুরি আঁতকে ওঠে। সে একটা ফাইলের মধ্যে দেখে ডায়ানার স্কিনের চিকিৎসা করানোর জন্য ডাক্তাররা একটা তীক্ষ্ণ আলোর মাধ্যমে তার এই চিকিৎসা শুরু করেছিল এবং সেই পরীক্ষা করার সময় ডায়ানার নির্মমভাবে মৃত্যু হয় এবং আমরা অন্ধকারের মধ্যে যে ছায়ামূর্তিটা এতক্ষণ দেখে এসেছি সেটাই হলো ডায়ানার ছায়ামূর্তি, অর্থাৎ এই ছায়াটা হলো ডায়ানার অতৃপ্ত অশরীরী আত্মা। এই সমস্ত ঘটনা জানার পর রেবেকা পুরোপুরি আতঙ্ক হয়ে ওঠে এবং তখনই ঘরের দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে যায় এবং সেই অশরীরী ডায়ানা রেবেকার উপর হামলা করে। কিন্তু ঠিক তখনই সেখানে তার বয়ফ্রেন্ড চলে আসে এবং তারা সমস্ত প্রমাণ একত্রিত করে সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পর মার্টিন তাদের বাড়িতে আসে তার মায়ের সাথে। মার্টিন তার মাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার ওষুধ খেয়েছো? উত্তরে তার মা তাকে বলে, আমি পুরোপুরি সুস্থ আছি। আমি জানি আমি তোমাকে বেশি সময় দিতে পারি না, কিন্তু আজ আমরা তিনজন মিলে খুব ভালো সময় কাটাবো। এই কথা শোনার পর মার্টিন পুরোপুরি হতবাক হয়ে যায়। সে তার মাকে বলে, এমন কি করা যায় যাতে করে আজকে রাত্রে শুধুমাত্র আমি আর তুমি থাকতে পারবো? মার্টিনের কথায় তার মা বলে, আচ্ছা আমি দেখছি। এরপর তারা দুজন রাত্রে একসাথে বসে টিভি দেখছিল এবং তখনই মার্টিনের মা লাইটটা বন্ধ করতে যায়। তখনই মার্টিন তার মাকে লাইটটা বন্ধ করতে না করে, কিন্তু সোফিয়া মার্টিনকে সান্ত্বনা দিয়ে বলে, ডায়ানা আমার খুব ভালো বন্ধু হয়, আমি তোমার মতোই ডায়ানাকেও একা ছাড়তে পারবো না। এরপর সোফিয়া লাইটটা বন্ধ করার পর অন্ধকার ঘরে মার্টিন দেখে ঠিক তার পাশে সোফার উপর ডায়ানা এসে বসে আছে। এটা দেখে মার্টিন প্রচণ্ড ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত গিয়ে লাইটটা জ্বালানোর চেষ্টা করে। আর সে যাতে করে লাইটটা জ্বালাতে না পারে তাই ডায়ানা তার পেছন পেছন যাচ্ছিল, কিন্তু মার্টিনের মা ডায়ানাকে আটকায় এবং এই জন্য ডায়ানা সোফিয়াকে আঘাত করে দূরে ঠেলে দেয়। তবে ডায়ানা মার্টিনের কাছে পৌঁছানোর আগেই সে ওই ঘরের লাইটটা জ্বালিয়ে দেয় এবং ডায়ানা তখন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর মার্টিন সেখান থেকে পালিয়ে তার দিদি রেবেকার কাছে চলে আসে। সেখানে যাওয়ার পর সে তার দিদিকে বলে, দিদি আজ আমি ডায়ানাকে দেখেছি এবং সে মায়ের সাথেই ছিল। রেবেকা তখন ঠিক করে এখন সে তার ভাইকে সমস্ত সত্যিটা বলবে। সে বলে, আমি যখন তোমার মতো ছোট ছিলাম তখন আমার সাথেও এই রকম অদ্ভুত ঘটনাগুলো ঘটতো, তবে তখন আমি কিছুই বুঝতে পারতাম না। এরপর সে ডায়ানার সমস্ত ফাইলগুলোকে মার্টিনকে দেখিয়ে বলে, ডায়ানা আসলে কোনো মানুষ নয়, সে আসলে একটা প্রেতাত্মা। আর ডায়ানার সম্পর্কে তোমার বাবা সমস্ত কিছু জেনে যাওয়ার ফলে সে তোমার বাবাকেও মেরে ফেলেছে। আমি ছোটবেলাতেই ডায়ানাকে একবার দেখেছিলাম, কিন্তু তারপরেই একদিন আমার বাবাকেও ডায়ানা মেরে ফেলে। রেবেকা আরও বলে, ডায়ানার একটা বিশেষ ক্ষমতা রয়েছে। সে যখন বেঁচে ছিল সে যে কারো মস্তিষ্ককে নিজের কন্ট্রোলে করে নিতে পারত এবং এইভাবেই সে ছোটবেলায় তাদের মায়ের মস্তিষ্ককেও তার কন্ট্রোলে করে নিয়েছিল এবং ডায়ানা মারা যাওয়ার পরও এখনো পর্যন্ত সে তাদের মায়ের মস্তিষ্ককে এখনো পর্যন্ত নিজের কন্ট্রোলে রেখেছে। এই জন্যই ডায়ানাকে দেখে আমাদের মা ভয় পায় না এবং যাতে করে ডায়ানা আর মায়ের মাঝখানে কেউ না আসতে পারে সেজন্যই সে তোমার এবং আমার বাবাকে মেরে ফেলেছে। তারা যখন কথা বলছিল তখন দরজার বাইরে থেকে হঠাৎই কেউ একজন নক করে। রেবেকা মনে করে হয়তো তার বয়ফ্রেন্ড এসেছে, কিন্তু যখন সে দরজাটা খোলে তখন সে দরজার বাইরে কাউকে দেখতে পায় না। রেবেকা তখন একটা শব্দ শুনতে পায় যেটা বেডরুমের দিক থেকে আসছিল, তাই তারপর সে আর তার ভাই মিলে বেডরুমের দিকে যেতে থাকে গুটি গুটি পায়।
কিন্তু ঠিক তখনই ডায়না মার্টিনকে খাটের নিচে টেনে নিয়ে যায় এবং তার সাথে সাথেই অবশিষ্টাংশ হাতটুকুনি রেবেকার সঙ্গে সঙ্গে ধরে ফেলে এবং সে প্রাণপণে চেষ্টা করে সে তার ভাইকে সেই যাত্রায় বাঁচিয়ে নেয়। এরপর রেবেকা, তার ভাই মার্টিন এবং রেবেকার বয়ফ্রেন্ড তারা তিনজন একসাথে রেবেকার মায়ের সাথে দেখা করতে আসে। রেবেকা তার মাকে বলে, তুমি ডায়নার ব্যাপারে সমস্ত কিছু আমাদেরকে খুলে বলো। সোফিয়া তখন বলে, কে ডায়না? আমি তো ডায়না নামের কাউকে চিনি না। কিন্তু যখন রেবেকা তার আর ডায়নার একত্রে ফটোটা দেখায় ছোটবেলার, তখন সে স্বীকার করে যে ডায়না হলো তার সবথেকে প্রিয় বন্ধু। তারপর রেবেকা বলে, সে তো মারা গেছে। কিন্তু তার মায়ের এই কথা সে বিশ্বাস করে না। সে বলে, তুমি এই সমস্ত কিছু মিথ্যে বলছো যাতে করে তুমি আমার থেকে মার্টিনকে আলাদা করতে পারো। আর এই সমস্ত কথা বলে সে তার নিজের ঘরের দিকে চলে যায়। রেবেকা তার ভাই মার্টিনকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু মার্টিন বলে, আমরা যেখানেই যাব ডায়ানা আমাদেরকে ঠিকই খুঁজে বের করবে, আর এছাড়া মায়ের আমাকে প্রয়োজন হতে পারে, তাই আমি তোমার সাথে যাচ্ছি না। তখন রেবেকা এবং তার বয়ফ্রেন্ড রেড সিদ্ধান্ত নেয় আজ রাতে তারা মার্টিনের সাথে এই বাড়িতেই থাকবে। তারা বাড়ির মধ্যে যত সমস্ত লাইট ছিল সমস্ত লাইটগুলোকে অন করে সেই লাইটের সুইচগুলোতে টেপ লাগিয়ে দেয় যাতে করে এই সুইচগুলো কেউ আর বন্ধ করতে না পারে। এছাড়াও তারা অনেকগুলো মোমবাতিও জ্বালিয়ে রাখে, কারণ তারা জানতো ডায়নার দুর্বলতাটা। এরপর রেবেকা তার মায়ের সাথে দেখা করতে চলে যায়। সেখানে যাওয়ার পর রেবেকা বলে, আজ রাতটা আমি এখানেই কাটাবো। আসলে তার মা তাকে খুবই ভালোবাসত। রেবেকা খেয়াল করে তার মায়ের চোখে মুখে আতঙ্কের ছাপ ভেসে উঠেছে। তখন তার মা তাকে জড়িয়ে ধরে এবং বলে, তোমরা দুই ভাই বোন একত্রে রয়েছো, এটা দেখে আমি অনেক বেশি খুশি। এই কথাগুলো বলার সময় সে রেবেকার হাতে কিছু একটা দেয়। এরপর তার মাকে ঘরের ভিতরে কেউ একজন টেনে নিয়ে গেল। তারপর রেবেকা তার হাতের মুঠোটা খুলে দেখে তার মা তার হাতে একটা কাগজের টুকরো দিয়ে গেছে এবং ওই কাগজে লেখা ছিল যে আমার সাহায্য চায়। এটা দেখার পর রেবেকা বুঝতে পারে যে তার মাও বুঝতে পেরেছে তার মা এখন একটা প্রেতাত্মার কন্ট্রোলে রয়েছে। এরপর ডায়না তার মায়ের ডিপ্রেশনের সমস্ত ওষুধগুলোকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনো ওষুধ খুঁজে পায় না এবং অনেক খোঁজাখুঁজি করার পর সে মার্টিনের পাশে এসে শুয়ে পড়ে। কিন্তু রাত্রে যখন তার ঘুম ভাঙে সে দেখে পুরো ঘর অন্ধকার হয়ে গেছে, অর্থাৎ ঘরের লাইটটা কেউ যেন বন্ধ করে দিয়েছে। ঘরের ভিতরে তখন শুধুমাত্র একটা মোমবাতি জ্বলছিল। তারপর রেবেকা এমার্জেন্সি লাইটটি অন করে বাইরের দিকে আসে। বাইরে এসে সে দেখে পুরো বাড়িটায় অন্ধকারে অন্ধকার হয়ে রয়েছে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে রেবেকা নিচে আসে ব্রেডকে ডাকার জন্য, কিন্তু সে নিচে এসে ব্রেডকে দেখতে না পেয়ে সে মেন সুইচটা ঠিক করার জন্য বেসমেন্টের দিকে যায়। অন্যদিকে ব্রেডকে দেখা যায় পুরো বাড়ি অন্ধকার হয়ে যাওয়ার কারণে সে বাইরে গেছিল। ব্রেড দেখতে পায় বাড়ির আশেপাশের সমস্ত বাড়িগুলিতে কারেন্ট রয়েছে, সমস্ত বাড়ির মধ্যে তাদের বাড়িটাই একমাত্র পুরো ঘুটঘুটে অন্ধকার। ওদিকে রেবেকা বাড়ির মেন সুইচ অন করার পরেও কোনো লাইট জ্বলে না। ইতিমধ্যে মার্টিনও তখন ঘুম থেকে জেগে উঠেছে। সে দেখে তার পাশে তার দিদি নেই, এছাড়া বাড়ির সমস্ত লাইটগুলো বন্ধ। সে তখন একটা ক্যান্ডেল নিয়ে বাড়ির বাইরে আসে, আর এমন সময় ডায়না মার্টিনের পা ধরে একটা ঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু মার্টিন বুদ্ধি খাটিয়ে সেই মোমবাতিটা ডায়নার দিকে ধরে, আর এই জন্য ডায়না সেখান থেকে চলে যায়। এরপর মার্টিন বেসমেন্টে তার দিদির কাছে আসে, যেখানে রেবেকা তখনও মেন সুইচটা ঠিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ডায়না সেখানে এসে বেসমেন্টের দরজাটা বন্ধ করে দেয়। দুই ভাই বোনে মিলে তখন চিৎকার করে ব্রেডকে ডাকে। ব্রেড তাদের চিৎকার শুনে ভিতরে এসে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে ডায়না চলে আসে আর সে তখন ব্রেডের উপর হামলা করে দেয়। তবে ব্রেড তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেই ঘরের মধ্যে থেকে কোনোভাবে বেরিয়ে আসে, কিন্তু অন্ধকার জায়গায় ডায়না আবারও তার উপর আক্রমণ করে। তবে ব্রেডের কাছে তার গাড়ির রিমোট কন্ট্রোলটা ছিল। সে দ্রুত বাটন প্রেস করে গাড়ির হেডলাইট দুটো জ্বালিয়ে দেয়, আর আলো জ্বলে ওঠার ফলে ডায়না সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ব্রেডকে দেখা যায় সে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, আর এই গাড়ি নিয়ে ব্রেড কোথায় গেল সেটা আমরা একটু পরে গিয়ে জানতে পারবো। ওদিকে বেসমেন্ট থেকে রেবেকা আর মার্টিন গাড়ি চলে যাওয়ার আওয়াজ শুনতে পেয়ে একেবারে হতবাক হয়ে যায়, কারণ তারা দুজন এই মুহূর্তে কারোর সাহায্য ছাড়া ওর মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে না। এদিকে মার্টিনের কাছে যে এমার্জেন্সি লাইটটা ছিল সেটার ব্যাটারিও প্রায় শেষের দিকে।
তাই তারা দুজন বেসমেন্টের ভিতরে থাকা কিছু কাগজ নিয়ে সেখানে আগুন জ্বালায়। ওই সমস্ত পুরনো জিনিসের মধ্যে রেবেকা একটা নীল রঙের লাইট দেখতে পায়। অন্যদিকে রেবেকার মাকে দেখা যায় সে এখন বুঝতে পেরেছে যে ডায়ানা তাদের সন্তানদের ক্ষতি করতে চাইছে, তাই সে ডায়ানাকে এরকমটা করতে বারণ করে। কিন্তু ডায়ানা তাদের কোনো কথা শুনতে রাজি নয়। সোফিয়া তখন বলে, তুমি আমাকে ছাড়া কোনো কিছুই করতে পারবে না। আর তখন সে তার ডিপ্রেশনের ওষুধটা খেতে যায়, কারণ সে জানে সে যদি মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে তাহলে ডায়ানা তাকে আর কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু দেখা যায় ডায়ানা সোফিয়াকে আঘাত করে তাকে অজ্ঞান করে দিয়েছে। ওদিকে বেসমেন্টের দেওয়ালে রেবেকা অনেকগুলো লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল যে আমি নিচে অন্ধকারের মধ্যে বন্দী হয়ে আছি। এমন সময় ডায়ানা তার উপর হামলা করে দেয়। রেবেকার হাতে যে নীল রঙের লাইটটা ছিল সেটার আলো খুবই কম ছিল, তাই ডায়ানা খুব সহজেই তার দিকে এগিয়ে যেতে শুরু করে। আর যখনই সে রেবেকাকে মারতে যায় তখনই সেখানে মার্টিন চলে আসে। মার্টিনের হাতে এমার্জেন্সি লাইটটা ছিল। সে ওই লাইটের আলো ডায়ানার হাতে ফেলতেই ডায়ানার হাত পুড়ে যেতে শুরু করে। এই জন্য ডায়ানা তখন রেবেকাকে ছেড়ে দেয়। এরপর তারা দুজন সেখান থেকে পালিয়ে সেই জ্বলতে থাকা আগুনের সামনে চলে আসে। তবে তারা দুজন জানে যে ডায়ানাকে এখন কিভাবে মারা যাবে। ডায়ানার উপর আলো ফেললে সে তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু বিপদ তাদের আরও বেড়ে যায় যখন ডায়ানা বেসমেন্টের মধ্যে জ্বলতে থাকা সেই আগুনটাকেও নিভিয়ে দেয়। এখন এই মুহূর্তে পুরো বেসমেন্ট ঘুটঘুটে অন্ধকার। তবে তাদের কাছে তখনও পর্যন্ত সেই নীল লাইটটা ছিল। তবে এই লাইটের ব্যাটারিও আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। তারা দুইজনে পুরোপুরি হতাশ হয়ে পড়ে, কারণ বাঁচার শেষ আশাটাও আর নেই। ঠিক তখনই দেখা যায় ব্রেড দুজন পুলিশ অফিসারকে নিয়ে তাদের বাড়িতে এসে পৌঁছয়। আসলে ব্রেড তখন গাড়ি নিয়ে পুলিশকে ডাকতে গেছিল। পুলিশ এসে বেসমেন্টের দরজা খুলে দেয়। মার্টিন আর রেবেকা তখন সেখান থেকে উপরে উঠে চলে আসে। আর তখনই পুলিশ ডায়ানার আত্মাকে দেখতে পায়। পুলিশ অফিসারটা ওই ছায়ার মধ্যে গুলি চালায়, কিন্তু ডায়ানা তো আসলে কোনো মানুষ নয়। আর তখনই ডায়ানা ওই পুলিশ অফিসারটাকে মেরে ফেলে। এখানে যে মহিলা পুলিশ অফিসারটা ছিল সে ওই ছায়াটাকে লক্ষ্য করে এগোতে থাকে। রেবেকা বলে তুমি তার উপর টর্চের আরো ফেলবে, কিন্তু পুলিশ অফিসারটা রেবেকার কোনো কথা শোনে না। আর তখনই ডায়ানা ওই পুলিশ অফিসারটাকেও মেরে ফেলে। তখন রেবেকা ব্রেডকে বলে তুমি মার্টিনকে নিয়ে বাইরে যাও, আমি মাকে নিয়ে আসার জন্য উপরের ঘরে যাচ্ছি। এরপর রেবেকা যখন উপরের দিকে যাচ্ছিল তখন সেই পিশাচ প্রেতাত্মা ডায়ানা গম্ভীর গলায় রেবেকাকে বলে ওপরে আসার চেষ্টা করো না, এখান থেকে চলে যাও। তোমার মাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। কিন্তু রেবেকা তার কোনো কথায় কান না দিয়ে তার মায়ের রুমের দিকে এগোতে থাকে। এমন সময় ডায়ানা রেবেকার উপর আক্রমণ করে বসে। সে রেবেকাকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল। তবে ঠিক তখনই সেখানে সোফিয়া চলে আসে এবং তার হাতে একটা বন্দুক ছিল। সে আসার পর ডায়ানাকে বলে আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার বাচ্চাদের থেকে দূরে থাকবে, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এত বছর ধরে আমি তোমার সমস্ত কথা শুনে এসেছি, কিন্তু তুমি আমার বাচ্চাদেরকে কোনো রকম ক্ষতিগ্রস্ত করতে চাইলে সেটা আমি কোনোভাবেই অ্যাপ্রিসিয়েট করব না। এই কথা বলে সোফিয়া ডায়ানার উপর গুলি চালায়, কিন্তু ডায়ানার উপর কোনো বন্দুকের গুলি কাজ করে না। ডায়ানা তখন এক অট্ট হাসি দিয়ে বলে তুমি কি ভেবেছ এই গুলিতে কি আমি মারা যাব? আমি তো অনেক আগেই মারা গেছি। সোফিয়া তখন বন্দুকটা তার নিজের মাথায় ঠেকিয়ে বলে যদি আমি বেঁচে না থাকি তাহলে তোমারও কোনো অস্তিত্ব থাকবে না। এবং এই কথা বলেই সে মুহূর্তের মধ্যে নিজের মাথায় শুট করে দেয় এবং সোফিয়ার মৃত্যুর সাথে সাথে ডায়ানার প্রেতাত্মা অদৃশ্য হয়ে যায়। কারণ ডায়ানার মৃত্যুর পরেও তার আত্মা এই পৃথিবীতে শুধুমাত্র সোফিয়ার মাধ্যমে টিকে ছিল। আর তাই সোফিয়া মারা যাওয়ার কারণে ডায়ানার আত্মাও এই বাড়ি থেকে চিরকালের মতো চলে যায়। এরপর মুভির শেষে দেখা যায় বাড়ির বাইরে অনেকগুলো পুলিশের গাড়ি এসেছে এবং রেবেকা আর ব্রেড সিদ্ধান্ত নেয় তারা মার্টিনকে নিয়ে এবার থেকে এই বাড়িতেই থাকবে। হরর মুভি এক্সপ্লেন করতে করতে আজকাল রাত্রে যদি আমি বাইরের টয়লেটও করতে উঠি যেন মনে হয় পেছন থেকে কেউ এসে কাঁধে হাত দিয়ে বলছে কিরে বাছা আর হরর মুভি এক্সপ্লেন করবি? তো যাই হোক, তোমরা যারা আমার সাথে সরাসরি ফেসবুকে ইনস্টাগ্রামে কথা বলতে চাও চলে এসো। ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধুমাত্র একটা লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।